আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম স্টুডেন্টস কেয়ার। আমরা আশা করি সবাই ভালো আছি। আমি জেএস রনি বলছিলাম। আমরা ইতিপূর্বে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের 4টা পার্ট কমপ্লিট করেছিলাম। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আজকের আলোচনা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আমি আশা করব প্রতিদিনের মতো তোমরা আজকেও যে যেখানে আছো না কেন খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আমাদের এই আজকের যে আলোচনা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এখানে আমরা একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করি। এখানে এটা মূলত 6, 7, 8, 9, 10 এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গ্রামারটা কিন্তু 6 থেকে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত কাজে আসবে, সুতরাং তোমরা সবাই এটাকে ফলো করতে পারবা। তো আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করার ক্ষেত্রে আগে বুঝতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে সকল বাক্য দ্বারা আমরা সবাই জানি আশ্চর্যবোধক, হঠাৎ আকস্মিক অনুভূতি প্রকাশ পায়, এমন বিষয়গুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা একটু ভালো করে খেয়াল করি। এ বা এন যুক্ত রুলস নাম্বার 1, এ বা এন যুক্ত বাক্যের ক্ষেত্রে, এ বা এন যুক্ত বাক্যের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নের মধ্যে অ্যাসার্টিভ কোনো সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে আমি এ বা এন পাবো, উল্লেখ করা পাবো, এমন বাক্য থাকলে আমার এই রুলসটা কি হবে, প্রযোজ্য হবে। সেখানে রুলস কি, প্রথমে হোয়াট এ বা হোয়াট এন প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড প্লাস ওডব্লিউ মানে আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস এবি বা পিবি, এই বিষয়গুলো কাজ করবে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, যেমন কোশ্চেন ইট ইজ এ নাইস বার্ড, ইহা একটি কি সুন্দর পাখি, এবং এটা কিন্তু এক্সক্লেমেটরিতে আমাকে বানাইতে হবে। তোমাদের এই ব্র্যাকেটে কিন্তু ডিরেকশন দেওয়া থাকবে আসলে তুমি কোন সেন্টেন্সে রূপান্তর করবা। তাহলে এক্সক্লেমেটরি তৈরি করতে বলেছে এবং আমি চিনলাম কিভাবে এই রুলসটা কিভাবে এই বাক্যের জন্য প্রযোজ্য হবে, আমি বুঝবো কিভাবে, অর্থাৎ এই বাক্যটা এই রুলস অনুযায়ী সলভ হবে সেটা আমি বুঝবো কিভাবে। এই বাক্যের মধ্যে কি উপস্থিত আছে, এ উপস্থিত আছে, সুতরাং যেহেতু এ আছে এখানে এ থাকুক অথবা এন থাকুক, দুইটার একটা হলে কিন্তু এই রুলসে আমাকে সলভ করতে হবে। তাহলে যেহেতু এ পেয়েছি আমি হোয়াট এ দিয়ে শুরু করব, কারণ একটা বক্স দেওয়া আছে ডান পাশে, খেয়াল করো। এ সমান সমান হোয়াট এ আর এন সমান সমান কি হোয়াট এন, সুতরাং কি এই এ বা এন এটা কি করতে হবে, ভালো করে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্নে যদি এ থাকে তাহলে হোয়াট এ দিয়ে স্টার্ট করতে হবে, প্রশ্নে এন থাকলে হোয়াট এন দিয়ে স্টার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমার যেহেতু এ আছে তাহলে কি হোয়াট এ দিয়ে স্টার্ট করব। তাহলে হোয়াট এ নাইস বার্ড, এখানে একটু খেয়াল করি, সূত্র বলতেছে হোয়াট এ অথবা হোয়াট এন এর মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। যেহেতু এ পেয়েছে তার মানে কি হোয়াট এ দিয়ে স্টার্ট করব। এরপর সূত্র কি বলতেছে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসলে কোনগুলো, আমরা জানি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, যে সকল শব্দ দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে নির্দেশ করে, সাধারণত সেগুলোকে কি বলে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলে। খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে তোমাকে খুঁজতে হবে কোন শব্দ দ্বারা কোনো দোষবাচক, কোনো গুণবাচক, কোনো অবস্থা বা সংখ্যা, পরিমাণ বোঝায়, এমন শব্দগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখানে দেখো নাইস মানে কিন্তু সুন্দর, তার মানে প্রশ্নে নাইস একটা কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, একটা গুণ প্রকাশ করতেছে, তার মানে কি ওয়ার্ডের পরে আমি সেই নাইসটাকে নিয়ে আসলাম। এরপরে বলতেছে ওডব্লিউ, ওডব্লিউ মানে হচ্ছে অন্যান্য শব্দ। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এখানে লেখার পরে অন্যান্য শব্দের কি আছে, প্রশ্নে বার্ড, তাহলে বার্ড লিখে ফেললাম। এরপরে আছে কি সূত্র বলতেছে, এরপরে সাবজেক্ট। সাবজেক্ট জানি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত শুরুতে থাকে, এখানে সাবজেক্ট কি ইট, তাহলে আমরা ইট লিখলাম। এরপরে কিন্তু দিয়ে দেওয়া আছে এ বি বা পিবি। এখানে একটা বিষয় বলে রাখি, যদিও সূত্রে আমি রেখেছি এ বি বা পিবি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এ বি কাজ করে। আমরা ইতিমধ্যে বিগত ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছি এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তাহলে এই সাহায্যকারী ভার্বই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তারপর অনেক ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব অ্যাবসেন্স থাকলে তখন কিন্তু পিবি থাকবে, তখন আমি পিবি ডেকে নিয়ে আসবো। যেহেতু এই বাক্যের মধ্যে অন্য কোনো ভার্ব নাই, শুধু সাহায্যকারী ভার্বই আছে, তাহলে এবিটাই চলে আসলো, এবি সাবজেক্টের পরে সাবজেক্ট ইট, তাই ইট, তারপরে কি এবি চলে আসলো ইস, তারপরে লাস্টে কি বিস্ময়কর চিহ্ন। এটা লিখতে ভুলবা না কিন্তু তোমরা। অনেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কাজ করে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেয় না, আবার অনেকেই বিস্ময়কর বাক্য অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে কাজ করে কিন্তু লাস্টে কি এই চিহ্নটা মনে করে দেয় না, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। এরপর আমরা রুলস নাম্বার 2 ফলো করি। এতক্ষণ আমরা ফলো করছি এ বা এন যুক্ত বাক্যের ক্ষেত্রে, এখন ফলো করব এ বা এন ছাড়া সাধারণ বাক্যের ক্ষেত্রে।
এবার এন ছাড়া বাক্যের ক্ষেত্রে সেগুলো কিভাবে হবে? সূত্র বলতেছে প্রথমে হবে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড চলে আসবে আগের মতোই, আদার ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে এবি বা পিবি প্লাস বিস্ময়িক চিহ্ন। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে একেবারে বাকি যে বিষয়গুলো লিখলাম 2 নম্বর সূত্রে, প্রত্যেকটা বিষয় কিন্তু সেম, অর্থাৎ রুলস 1 এর মতো যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু এখানে সেম 2 নাম্বার রুলসে কিন্তু সেম বিষয়গুলো আছে। তার মানে পার্থক্য কি? ওইখানে হোয়াটে বা হোয়াট এন্ড দিয়ে স্টার্ট হইতো, আর এখানে হাউ দিয়ে স্টার্ট হবে, এটাই পার্থক্য। তার মানে আমি সংক্ষেপে মনে রাখতে চাই, এ বা এন্ড যুক্ত বাক্যের ক্ষেত্রে শুধু হোয়াটে বা হোয়াট এন্ড দিয়ে শুরু হবে, এবং এ বা এন্ড ছাড়া বাক্যের ক্ষেত্রে সাধারণ কোনো অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করতে বললে এ বা এন্ড ছাড়া থাকলে সেখানে হাউ দিয়ে স্টার্ট হবে। বাকি সব বিষয়গুলো কিন্তু আমার রুলস 1 এর মতোই একই রকম থাকবে। তাহলে আমরা একটা एग्जांपल ফলো করি। কোশ্চেন, দে আর গুড স্টুডেন্টস, দে আর গুড স্টুডেন্টস। ভালো করে খেয়াল করে দেখো, এই বাক্যে কিন্তু কোনো এ বা এন নেই, সেক্ষেত্রে আমরা অ্যানসারে চলে যাই। যেহেতু স্টার্ট হবে কি দিয়ে? হাউ দিয়ে। সূত্র কি বলতেছে? হাউ দিয়ে স্টার্ট হবে, সেক্ষেত্রে আমি হাউ লিখে ফেললাম। এরপর আসে কি? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ওয়ার্ড খুঁজে, এর মধ্যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনটা বোঝাচ্ছে? গুড। অবশ্যই পৃথিবীর যত ভালো নামগুলো আছে সেগুলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। পৃথিবী যতগুলো খারাপকে নির্দেশ করে এমন এমন যে নাউনগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অর্থাৎ সেগুলো গুণবাচক বা দোষবাচক পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে গুড একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখে ফেললাম। সূত্র বলতেছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের কি লিখতে হবে? পরে কি লিখতে হবে? আদার ওয়ার্ড। অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে যতগুলো শব্দ থাকবে সেগুলো লিখতে হবে, খালি শর্ত হচ্ছে সেগুলো সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব ছাড়া থাকতে হবে। তো আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে কি পেলাম? স্টুডেন্টস, সেই স্টুডেন্টস লিখে ফেললাম অ্যানসারে। তারপরে কি আছে? সাবজেক্ট। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে বাক্যের শুরুতে, তাহলে সাবজেক্ট কি আছে এখানে? দে, তারপরে দিয়ে লিখে ফেললাম। তারপরে কি আছে? সূত্র অনুযায়ী এবি বা পিবি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব। আমরা ভালো করে খেয়াল করি, এই বাক্যেও কোনো মূল ভার্ব নাই, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব আছে, তাহলে সাহায্যকারী ভার্ব লিখলাম। তারপরে কি? সূত্র অনুযায়ী বিস্ময়কর চিহ্ন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, অনেকে এটাকে আমরা বিস্ময়কর চিহ্নগুলো, এটা ইংলিশ নাম হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেশন মার্ক। আমরা সবাই অবশ্যই এটা মনে রাখবো। এখন আমরা রুলস নাম্বার 3 তে চলে যাব। রুলস নাম্বার 3, এতক্ষণ কিন্তু আমরা আলোচনা করেছিলাম এ বা এন বা এ বা এন ছাড়া, এখন হচ্ছে উইশের সাথে সম্পর্ক থাকবে। অর্থাৎ রুলস নাম্বার 3 থেকেই উইশের সাথে সম্পর্ক রেখে দুইটা অংশ মিলে একটা বাক্য হবে। আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, উইশ প্লাস ওয়ার যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা যদি ভালো করে খেয়াল করি, উইশ প্লাস ওয়ার, অর্থাৎ কোনো বাক্যে উইশও থাকতে হবে আবার কি ওয়ারও থাকতে হবে। তাহলে আমাদের সূত্র কি হবে? সূত্র খুবই সহজ, ইফ প্লাস উইশের পরের অংশ। অর্থাৎ এই যে রুলসটা, ছোট সিম্পল একটা রুলস, যে প্রশ্নে প্রথমে যাই থাকুক তার পরিবর্তে আমরা ইফ লিখব, অর্থাৎ প্রশ্নের উইশ পর্যন্ত বাদ গিয়ে তার পরিবর্তে হবে কি ইফ, এবং পরেরটা হচ্ছে কি ইফের উইশের পরের অংশ। আমরা একটা एग्जांपल ফলো করি। যেমন একটা সাধারণ বাক্য, আই উইশ আই ওয়ার এ কিং। আমি আবারও বলি, তোমরা কিভাবে বুঝবা যে এই বাক্যটা এই রুলসে সলভ হবে? তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এ বা এন নাই। এখানে কিন্তু স্যার প্রশ্ন হতে পারে, স্যার এখানে কিন্তু এই অংশে এ বা এন না থাকলেও এখানে কিন্তু এ আছে, তাহলে এটা কি স্যার হোয়াটে বা হোয়াট এর নিয়মে যাবে না? 1 নম্বর রুলসে যাবে না? নো। তখন খেয়াল করে দেখবা সেখানে কিন্তু উইশ ছিল না, এটা কিন্তু উইশের সাথে সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ ওই আগের দুইটা রুলসের কোনো বিষয় এই রুলসের সাথে সাংঘর্ষিক হবে না। এই কারণে হবে না, আগের দুইটা রুলসে উইশের সাথে কোনো সম্পর্ক ছিল না। 3 নাম্বার থেকে কিন্তু আমাদের উইশের সাথে সম্পর্ক শুরু হচ্ছে। অর্থাৎ প্রথম অংশে উইশ থাকতে হবে, পরের অংশে ওয়ার থাকতে হবে। এমন বাক্য হলে কিন্তু আর এ বা এন এর নিয়মে যাবে না। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রথম অংশে আই উইশ দেওয়া আছে, পরের অংশে আই ওয়ার দেওয়া আছে, সুতরাং কি এটা ওই নিয়মে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা অ্যানসারে চলে যাই। আমি আগে বলেছিলাম
এই যে উইশ পর্যন্ত বাদ যে তার পরিবর্তে কি হবে ইফ, তাহলে আমাদের একটু অংশ কি গেল বাদ দিয়ে গেল প্রশ্নের বাদ, তার পরিবর্তে অ্যান্সারে আসবে কি ইফ। তারপরে কি আসলো সূত্র, তারপরে সূত্র আসলো উইশের পরের অংশ, তাহলে উইশের পরের অংশ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের উইশের পরের অংশ কি দেওয়া আছে প্রশ্নে আই ওয়ার এ কিং, তো সুতরাং এখানেও আমি লিখব আই ওয়ার এ কিং। তারপরে সূত্র কি বলে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়কর চিহ্ন, সেটাকে আমি লিখে ফেললাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা খুবই সিম্পল, শুধু মনে রাখতে হবে উইশ থাকতে হবে এবং ওয়্যার থাকতে হবে, এমন বাক্যটাই কিন্তু এই নিয়মে সলভ হবে। তারপরে আমরা আরেকটা রুলস ফলো করি, রুলস নাম্বার 4, এটার সাথে উইশের সম্পর্ক আছে। উইশ প্লাস হ্যাড যুক্ত বাক্যের ক্ষেত্রে আমি কিন্তু ক্যাপশন লিখে দিচ্ছি, আসলে তুমি চিনবা কিভাবে কোন রুলসটা কোন বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উইশ প্লাস হ্যাড, উইশ প্লাস হ্যাড থাকলে আমার সূত্র কি বলে, আমার সূত্র আসবে ওই হ্যাডটা চলে আসবে আগে, হ্যাড প্লাস প্রথম সাবজেক্ট, আমি বোঝানোর জন্য প্রথম লিখছি, শুধু সাবজেক্ট লিখলেই হয়ে যায়, হ্যাড প্লাস প্রথম সাবজেক্ট প্লাস বিন প্লাস উইশ এর পরের অংশ প্লাস এক্সক্লেমেশন মার্ক। তাহলে আমরা একটা কোশ্চেন দিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে কাজ করে। যেমন ধরো আই উইশ আই হ্যাড এ কার, এটাকে কি করতে বললো এক্সক্লেমেটরি তৈরি করতে বললো, তখন কিন্তু আমি এই নিয়মে সলভ করব। এখন আমি কিভাবে কনফার্ম হইলাম যে এই বাক্যটা এই নিয়মে সলভ হবে, কেননা এই বাক্যে উইশও পেয়েছি আবার কি পেয়েছি হ্যাডও পেয়েছি, ভালো করে খেয়াল করো উইশও আছে আবার কি আছে হ্যাডও আছে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এই নিয়মে সলভ করব। নিয়মটা কি, প্রথমে এই হ্যাডটাকে সামনে চলে আসবে, অর্থাৎ উইশ পর্যন্ত বাদ গিয়ে তারপরে কি হ্যাডটা তার পরিবর্তে হ্যাড চলে আসবে, তাহলে আমরা হ্যাডটা লিখে ফেলি অ্যান্সারে হ্যাড। তারপরে কি আসবে হ্যাডের পরে হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা অনেকে বুঝতে পারে না বিধায় আমি এভাবে লিখছি যে প্রথম সাবজেক্ট, আসলে সাবজেক্ট তো বাকি এখানে একটাই, ক্লজ অনুযায়ী কিন্তু সাবজেক্ট একটা করে হয়, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এখানে বাক্যের শুরুতে তো আমরা সাবজেক্ট পেয়েছি কি আই, এখন সেক্ষেত্রে দেখা গেছে কি আমি সেই আইটা লিখব। আর প্রথম সাবজেক্ট এই কারণেই বললাম অনেকে এটাকেও সাবজেক্ট মনে করে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কি তার কাছে দুইটা সাবজেক্ট মনে হচ্ছে, সেই হিসেবে প্রথম সাবজেক্ট কিন্তু এই আই, অর্থাৎ বাক্যের শুরুতে যে আমরা সাবজেক্ট পাবো ওই প্রথম দিকে সেটাই আমরা লিখবো সাবজেক্ট। তারপরে কি লিখবো বিন, সূত্র অনুযায়ী কি লিখবো বিন, এটা তোর প্রশ্নে নাই, এই বিনটাকে আমাকে সূত্র অনুযায়ী লিখতে হবে হ্যাড আই বিন। তারপরে কি আসবে সূত্র বলতেছে কি উইশের পরের অংশ, তাহলে উইশ এখানে ছিল এই পর্যন্ত বাদ, এই পর্যন্ত বাদ গিয়ে কি তার পরের অংশ কি হ্যাড আই বিন, তো আমি লিখেই ফেললাম, তাহলে এখানে কিন্তু এই উইশের পরের অংশ বলতে আমরা কিন্তু এই আই হ্যাড তো ইতিমধ্যেই লিখে ফেলছি, তাহলে সূত্র কি হ্যাড আই বিন এ কার। সেক্ষেত্রে যদি আমরা একটু সংশোধন করি সূত্রটা, যে উইশের পরের অংশ অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, আমাদের এখানে লিখে ফেলি হ্যাডের পরের অংশ, সেক্ষেত্রে কিন্তু বুঝতে কিন্তু সুবিধা হয়, অর্থাৎ হ্যাডের পরে যে শব্দগুলো থাকবে সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে আমি সূত্রটা আবার বোঝানোর চেষ্টা করি, যে আমার সূত্র বলতেছে প্রথমে পোস্টের হ্যাড লিখবো, পোস্টের হ্যাডটাকে আমি নিয়ে আসলাম বড় হাতের অক্ষরে, তারপরে সূত্র বলতেছে প্রথম অংশের সাবজেক্ট, তাহলে বাক্যের শুরুতে আমরা সাবজেক্ট পেয়েছিলাম আই, সেই আইটা লিখে ফেললাম। তারপরে আমরা লিখবো বিন, অর্থাৎ সূত্র অনুযায়ী বিন, তাহলে বিন লিখে ফেললাম। তারপরে সূত্রটা আমি একটু সংশোধন করলাম বোঝার সুবিধার্থে, যে হ্যাডের পরের অংশ, তাহলে আমরা পোস্টের মধ্যে হ্যাড পেয়েছিলাম এখানে এই পর্যন্ত শেষ, তারপরের অংশ কি থাকে এ কার, তারপরে সূত্র কি বলে এক্সক্লেমেশন মার্ক, আমরা এক্সক্লেমেশন মার্ক নিয়ে ফেললাম। সুতরাং কি আই উইশ আই হ্যাড এ কার, এটাকে যদি এক্সক্লেমেশন দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আসবে কি হ্যাড আই বিন এ কার, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা রুলস নাম্বার 5 এ চলে যাই, অর্থাৎ উইশ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে
উইশ তো আছে বুঝলাম, বাট উইশের সাথে আর কে আছে? উইশ যদি সাথে যদি ওয়্যার থাকে তখন আমি 3 নাম্বার রুলস ফলো করব, আর উইশের সাথে যদি আমরা হ্যাড পাই তখন আমরা এই 4 নাম্বার নিয়মটা ফলো করব। এখন আমরা চলে যাই 5 নাম্বার নিয়মে। 5 নাম্বার নিয়মটা হচ্ছে উইশ প্লাস কুড যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ উইশ প্লাস যদি কুড পাই তাহলে আমরা কিভাবে সলভ করব। এখানে দুইটা নিয়ম আছে, আমি যে নিয়মটা তুলনামূলক সহজ লাগে স্টুডেন্টদের কাছে সেটাই ফলো করতেছি। সেটা হচ্ছে যে আমরা would that প্লাস উইশের পরের অংশ প্লাস এক্সক্লেমেশন মার্ক, এভাবে সলভ করতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। I wish I could champion in the match। এই বাক্যটাই কি করতে বলছে? এক্সক্লেমেটরি করতে বলছে। তখন আমি কিন্তু আমরা কিভাবে কাজ করব? অ্যানসারে যাই, সূত্র অনুযায়ী কাজ করব। প্রথমে আমাদের উইশ, আই উইশের পরিবর্তে কি উড দ্যাট, আমাকে উড দ্যাটটা লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমি স্টার্ট করব বাক্যটাকে উড দ্যাট, তারপরে বলছে উইশের পরের অংশ, তাহলে উইশ পর্যন্ত আমার বাদ, তার পরের অংশ কি আই কুড চ্যাম্পিয়ন ইন দ্য ম্যাচ। এখানে হইতে পারে আই কুড বি চ্যাম্পিয়ন, এভাবেও থাকলে আমি এভাবেই লিখতাম, অর্থাৎ প্রশ্নে যা থাকবে তাই লিখবো। I could champion in the match। লাস্টে কি বিস্ময়কর চিহ্ন, এইটা দিতে কিন্তু ভোলা যাবে না, কোনো অবস্থায় এটা দিতে ভোলা যাবে না, তাহলে কিন্তু তোমার বাকি পরিশ্রমগুলো সব বৃথা হয়ে যাবে। তাহলে রুলস নাম্বার 6, এটার মাধ্যমে যে সকল রুলসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। এটাই সর্বশেষ নিয়ম হবে। সেটা হচ্ছে it is a, এটা বোঝানোর সাথে আমি পুরো বোর্ডটাই মুছে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা 5 নাম্বার নিয়মটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখন 6 নাম্বার নিয়ম, সেটা হচ্ছে it is a matter of joy that, অথবা it is a matter of sorrow। it is a matter of sorrow, এখানে লিখি that যুক্ত বাক্যের ক্ষেত্রে। এটা উপরে ক্লাসে আসতে পারে, 6, 7 বা 8 এই ধরনের বাক্য আসার সম্ভাবনা খুব কম। তাহলে এটাই হচ্ছে আমার রুলসের ক্যাপশন। আসলে আমি কিভাবে বুঝবো? এখন কিন্তু উইশের ঝামেলা নাই, এখন ঝামেলাটা কোথায়? এখন হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় আছে না ইট ইজ এ ম্যাটার অফ সরো আছে, এটা বোঝার বিষয় আছে। তাহলে আমার এখানে কিন্তু এই ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই বিষয়গুলো থাকলে কিন্তু আমাকে ওই বাক্যের শেষে আর এক্সক্লেমেশন প্রকাশ করতে হবে না। আমাকে এগুলো দ্বারা বোঝায় এমন শব্দ শেষে আমাকে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি অন্যভাবে, সেক্ষেত্রে আমরা এভাবে বুঝতে পারি, হুররা বা আলাস, তারপরে হচ্ছে প্লাস বিস্ময়কর চিহ্ন, প্লাস দ্যাট এর পরের অংশ। এখানে শেষে বিস্ময়কর চিহ্ন নাই, তোমরা ভালো করে খেয়াল করে দেখবে 1 থেকে 5 নাম্বার রুলস পর্যন্ত বিস্ময়কর চিহ্নটা শেষে ছিল, আর এখানে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়কর চিহ্নটা কিন্তু মাঝেই থেকে গেল। কোন মাঝে বলতে ওই শব্দগুলোর পরে, হয় হুরার পরে বসবে নয় আলাসের পরে বসবে। এখানে একটা জিনিস বোঝার জন্য তোমাদেরকে লিখি, আসলে কখন কোনটার পরে হবে। আমরা জানি জয়ের সাথে, জয় মানে হচ্ছে উল্লাস, এর সাথে সম্পর্ক কার? হুররা।
আর সরো, সরো মানে কিন্তু দুঃখ, আমরা সবাই জানি। আর সরোর সাথে সম্পর্ক কার? আলাস। অর্থাৎ প্রশ্নে যদি আমি জয় পাই, জয় উল্লেখ করা পাই প্রশ্নে, তখন কিন্তু আমি অ্যান্সারটা স্টার্ট করব হুররা দিয়ে, তখন কিন্তু আলাস নিয়ে ভাববো না। আর প্রশ্নের মধ্যে যদি আমি সরো পাই, সরো দেখেন দুঃখ প্রকাশ করে, তখন কিন্তু আমরা এলাস দিয়ে শুরু করতে পারি। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ, একটা দুঃখ প্রকাশ হয় না, সে অর্থে কিন্তু তখন আমরা এলাস দিয়ে স্টার্ট করব, তখন কিন্তু আর হুররা লিখবো না। অর্থাৎ এই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে স্টার্ট হবে। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো কোশ্চেন্স, it is a matter of joy that we own the, we এখানে have দিতে পারি, অথবা we win the match। আমরা অ্যান্সার যাই, তখন চিন্তা করতে পারবো। একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা ইট ইজ এ ম্যাটার অফ কিন্তু জয় পেলাম, আর জয় সমান সমান কি? হুররা। আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, তাহলে কি হুররা। তারপর দেখা গেছে কি এখানে আমি হুররা রেখে ফেললাম, সূত্র অনুযায়ী কিন্তু বিস্ময়কর চিহ্ন, বিস্ময়কর চিহ্ন। তারপরে কি আমি সূত্রের অনুযায়ী দ্যাটের পরের অংশ, তাহলে এখানে কিন্তু দ্যাট পর্যন্ত আমার কাজ হয়ে গেছে ধরে নাও। তারপরের অংশ লিখতে হবে উই উইন দ্য ম্যাচ। এখানে দিয়ে এখানে থাকতো উই হ্যাভ, তখন কিন্তু এখানে হয়তো ওন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে আমি কিন্তু সেভাবে লিখতাম উই হ্যাভ ওন দ্য ম্যাচ। অনেকেই ভাবছো তাহলে অ্যালাসের একটা এক্সাম্পল দিলে ভালো হইতো। আসলে আমরা অ্যালাসের এক্সাম্পলটা কিভাবে চিন্তা করতে পারি, যেমন ধরো আরেকটা এক্সাম্পল দেই। কোশ্চেন্স, ইট ইজ এ matter of sorrow that he is dead। এটাকে আমার কি করতে বললো? এক্সক্লেমেটরি করতে বললো। আমরা তো এই বিষয়টা জানি যে অ্যাসার্টিভ শেষে এক্সক্লেমেটরি নির্দেশনা থাকলে আমরা এই রুলস নিয়ে ভাববো। তখন কিন্তু দেখা গেছে এখানে হি ইজ ডেড লেখা যায়, বা আমি এভাবেও লিখতে পারি হি হ্যাজ বিন ডেড। হ্যাঁ, যেভাবে আমরা লিখতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা পেলাম কি? সরো। আমরা জানি সরো সমান সমান কি আসবে? অ্যালাস। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। তারপরে কি দুইটার একটা লিখে ফেললাম, তারপরে কি সূত্র বলতেছে বিস্ময়কর চিহ্ন, চিহ্ন দিয়ে ফেললাম। তারপর দ্যাটের পর অংশ, দ্যাটের পর অংশ লিখি হি ইজ ডেড, পরে ফুল স্টপ। কেননা আমার বিস্ময়কর চিহ্ন কোথায়? এই জায়গাটায় বসে গেল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটি হচ্ছে আমাদের এই 1 থেকে 6টা রুলস তোমরা ফলো করলে আশা করি 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোটামুটি সব ক্লাসই তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ সেন্টেন্স করতে পারবা। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, 1 থেকে 4 নাম্বার পার্টে যে আমার আলোচনা হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং আজকে যে 5 নাম্বার পার্ট আলোচনা হলো, এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু উল্টাও আসতে পারে। যেমন আমি দেখিয়েছি কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আবার এমনও থাকতে পারে যে প্রশ্ন দেওয়া থাকবে এক্সক্লেমেটরি, তোমাকে বানাতে হবে কি অ্যাসার্টিভ। সেক্ষেত্রে আমার যে রুলসগুলো আছে সেগুলো তোমরা একটু উল্টে ফলো করলেই হবে। অর্থাৎ উত্তর দেওয়া থাকবে, প্রশ্ন চাইতে পারে, এভাবে হইতে পারে। তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তোমরা এটা বুঝতে পারো কি পারো না। তো আশা করি তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমার প্র্যাকটিসটা ভালোভাবে করলে তোমরা বুঝতে পারবা। তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। তোমাদের চৌধুরী নবদূত বই, যেখানে যে বইটা আছে কেন, সেই বই থেকে তোমরা গ্রামারের অধ্যায় গিয়ে এক্সারসাইজ থেকে এগুলো প্র্যাকটিস করবে এবং প্রবলেম পেলে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।